নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য এনেছি কলকাতার ভূত গল্প সংকলনের তৃতীয় পর্ব। তো চলুন শুরু করি আজকের গল্প। কলকাতার ভূত বইটির পরবর্তী গল্প, বিলেতে ছায়ামূর্তি। অশরীরী ছায়ামূর্তিরা বিলেত থেকে শুধু যে এদেশে এসেছে তা নয়, এদেশ থেকেও গেছে। 1893 সালে প্রকাশিত একটি গ্রন্থে জেমস ডাগলস একটি ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছে। অ্যান্ড ল্যাংয়ের জনৈক আত্মীয়রা এডিনবরায় থাকতেন। এক সকালে তিনি জেগে উঠে দেখেন তার বাবা শিয়রে দাঁড়িয়ে আছে, তার পরনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাময়িক উর্দি। ভদ্রলোক বুক চেপে ধরলেন, তার মুখে ফুটে উঠল বেদনার অভিব্যক্তি। তারপর ছায়ামূর্তির শূন্যে মিলিয়ে গেল। ভদ্রমহিলা সব কথা জনৈক পাদ্রীকে বললেন। পাদ্রী সাহেব ঘটনার দিনের তারিখ সব টুকে নিলেন। তখন ভারতবর্ষে পূর্ণ শান্তি বিরাজ করছে, কাজেই ভদ্রমহিলার দুঃস্বপ্নের কোনো ব্যাখ্যা কেউ খুঁজে পেল না। পরবর্তী জাহাজে খবর এলো ভারতবর্ষের মিউটিনির হাঙ্গামা শুরু হয়েছে। ভদ্রমহিলার বাবা পুরো সাময়িক পোশাকে গিয়েছিলেন অধীনস্থ সিপাহীদের গুলিতে, সেখানে তার প্রাণান্ত হয়। কলকাতার ভূত বইটির পরবর্তী গল্প, ধর্মতলার হানাবাড়ি। হান্টার অ্যান্ড কোম্পানি ছিল সেকালের একটি বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান। মিস্টার লুইস কুপার ছিলেন এই প্রতিষ্ঠানের হিসাবরক্ষক। বউবাজারে এখন সেখানে সেন্ট জেভিয়ার গির্জাটি অবস্থিত। ওইখানে একটি বাড়িতে তিনি স্ত্রী পুত্র নিয়ে বাস করতেন। বউবাজার তখন অভিজাত পাড়া ছিল। দৈব দুর্বিপাকে ভদ্রলোকের দুটি পুত্রই মারা যায়। পুত্র বিয়োগের পর ভদ্রলোকের স্ত্রীর মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দেয়। বাধ্য হয়ে স্ত্রীকে তিনি কিছুদিন ভবানীপুরের উন্মাদ আশ্রমে রাখেন। এই বাড়ির বেদনাদায়ক স্মৃতি ভদ্রমহিলার মানসিক স্বাস্থ্যের অন্তরায় হবে বলে কুপার ওয়েলিংস্টন স্কোয়াডের অনতি দূরে ধর্মতলার উপরে ছোট্ট একটি বাড়ি ভাড়া করে রাখেন স্ত্রীকে। তিনি নিজে বউবাজারের বাড়িতেই থাকলেন। প্রতিদিন সকালে ধর্মতলায় সেক্রেড হার্ট গির্জায় প্রার্থনা সেরে কুপার নিজের বগি গাড়িতে চেপে বাজার নিয়ে যেতেন স্ত্রীর বাসায়। 1885 সালের 6 মার্চ সকালে যথারীতি স্ত্রীর বাসায় গিয়ে কুপার দেখেন স্ত্রী মৃত অবস্থায় বারান্দায় পড়ে আছেন। গলায় গামছা জড়িয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ভদ্রমহিলা যে প্রাণ শক্তিতে আততায়ীর সঙ্গে যুঝেছিলেন তার যথেষ্ট চিহ্ন পাওয়া গেছে। দেখা গেল বাড়ির মূল্যবান দ্রব্যাদি সবই অভ্যস্ত হয়েছে। জোর পুলিশ তদন্ত চলল। কুপার আততায়ীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেন, কিন্তু আততায়ীকে গ্রেপ্তার করা গেল না। খুনেরও কোনো কিনারা হলো না। এই ঘটনার পর থেকে রটে গেল বাড়িটা হানাবাড়ি। হানাবাড়িতে কে বাস করতে যাবে? বাড়িটা অনেককাল খালি পড়ে থাকলো। কয়েক বছর বাদে কি একটা কাজে দুজন নীলকর সাহেব কলকাতায় এলেন। কার্যব্য পদে সে কলকাতায় কিছুদিন থাকতে হবে। মফস্বলের লোক, কলকাতায় খবরাখবর তারা জানেন না। দুই বন্ধুতে মিলে বাড়িটা তারা 6 মাসের জন্য লিজ নিলেন। একদিন দুই বন্ধু নাচ গানের দুখানা টিকিট কিনলেন, কিন্তু একজনের হঠাৎ জ্বর হয়ে যাওয়ায় তিনি যেতে পারলেন না। অপর বন্ধু তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে যেতে চাইলেন না। তিনি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নাচ গানের আসরে পাঠিয়ে দিলেন। সে রাত্রে তিনি হল ঘরে শুয়ে রইলেন। পরদিন সকালে উঠে নাচ গানের আসর থেকে কোনো বান্ধবী পাকড়ে বাড়ি নিয়ে আসার জন্য বন্ধুকে এক হাত নিলেন। বন্ধু তো আকাশ থেকে বললেন, না, কখনো না, আমি কাউকে নিয়ে আসিনি। আসলে জ্বরের ঘরে তুমি খোয়াব খেয়েছো। কি রেখেছো বলো তো?
বন্ধু জবাব দিলেন, মধ্যরাত্রির কিছু পরেই আমি স্পষ্ট দেখতে পেলাম তোমার ঘর থেকে এক মহিলা বেরিয়ে এলেন। লম্বা চওড়া চেহারা, মহিলা বেশ সুন্দরী, ইউরোপীয় হতে পারেন, আবার ইউরেশীয় হওয়াও অসম্ভব নয়। মহিলা হল পেরিয়ে বারান্দার দিকে গেলেন। আমি জেগেছিলাম। ভদ্রমহিলার গলায় এক টুকরো কাপড় কমফার্টের মতো জড়ানো ছিল। কৌতূহল হলো আমি মহিলাকে আর একবার ভালো করে দেখার জন্য উঠে গিয়ে বারান্দার দিকে গেলাম, কিন্তু ততক্ষণে মহিলা চলে গেছেন। এই বর্ণনা শুনে অপর বন্ধু তো থ মেরে গেল। চাকর বাকরদের কাছে খোঁজ করা হলো, সেই রাত্রে তারা কাউকে নিয়ে নিচে নামতে দেখেছে কিনা। কিছু ঘুরতে সাপ বেরোলো, জানা গেল বাড়িটা হানা বাড়ি। নীলকর সাহেব দুজন বাকি কমাসের ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ সে বাড়ি থেকে সরে পড়লেন। সে বাড়িটা এখন আর নেই, এখন সেখানে বাঙালি খ্রিস্টানদের মেথডিস্ট গির্জা হয়েছে। আজকের জন্য এতটুকুই। গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।